একটা সময় ছিল যখন শেখ মুজিব ও তার পরিবারের সাথে মেজর ডালিমের খুবই ভালো সম্পর্ক ছিল। মুজিবের স্নেহের পাশাপাশি তার সন্তানেরাও মেজর ডালিমকে খুব সম্মান করত। শেখ কামাল তো মেজর ডালিমকে বস বলে ডাকত, এমনকি তার স্ত্রী নিম্মিকেও খুব সম্মান করত। বিপরীতে মেজর ডালিম ও তার পরিবারও মুজিব ও তার পরিবারকে খুবই শ্রদ্ধা করত। এতেই বোঝা যায় ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে মেজর ডালিম ও তার পরিবারের কি ধরনের ঘনিষ্ঠতা ছিল। অনেকে প্রশ্ন তুলেন, এমন ঘনিষ্ঠতার পরও মেজর ডালিম কেন বেইমানি করেছেন, কেন সপরিবারে মুজিব হত্যাকাণ্ডে জড়িত থেকেছেন? এর পেছনের কারণ হিসেবে ডালিম তার একটি বইয়ে 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছেন। সেগুলো কি কি, আজকের আলোচনায় থাকছে তারই বিস্তারিত। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে খুবই ঘনিষ্ঠতার পরও মুজিবের সাথে কোনো আপোষ করেননি মেজর ডালিম। এ বিষয়ে তিনি বলেছেন, কোনো সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয়, তাই আমিও পারিনি আপোষ করতে। তবে ব্যক্তি মুজিব নয়, গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে। এই বাক্যে মূলত মেজর ডালিম 3টি মুজিবের সাথে আপোষ না করার 3টি কারণ উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল, মুজিব গণবিরোধী পুতুল সরকার প্রধান, গণতন্ত্রের হত্যাকারী, বাকশালী স্বৈর শাসক হলেন। এসব তকমার সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। মেজর ডালিম তার একটি বইয়ে অন্তত তাই বলেছেন, শুধু নিচের মন করা কোনো তথ্য দেননি, পাশাপাশি অনেক প্রমাণ ও সাক্ষীও তুলে ধরেছেন। প্রথম যে বিষয়টি মেজর ডালিম বলেছেন, মুজিব ছিলেন গণবিরোধী পুতুল সরকার প্রধান। এর কারণ ছিল স্বাধীনতার পর মুজিবের অনুপস্থিতিতে যখন তাজউদ্দিন সরকার গঠিত হয়েছিল, তখন থেকে মুজিবের কিছু অনুসারী এর বিরোধিতা করতে থাকে এবং সর্বশেষ নানান কূটচাল করে ভারতের সহযোগিতায় মুজিব দেশে ফেরা মাত্রই তাকে সরকারে বসানো হয়। বিপরীতে তাজউদ্দিন সাহেবকে কোণঠাসা করে রাখা হয়। এই ডিসিশনের পেছনে জনগণ দূরে থাক বর্ষিয়ান নেতাদেরও কোনো সায় ছিল না, আর সেজন্যই মেজর ডালিম মুজিবকে গণবিরোধী সরকার বলেন। মুজিবের বিরুদ্ধে মেজর ডালিম দ্বিতীয় যে অভিযোগ এনেছেন তা হল গণতন্ত্রের হত্যাকারী। এ বিষয়ে জানা যায়, 1972 সালের 10ই এপ্রিল প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের LFO এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল 1970 সালের LFO এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের LFO মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে 6 দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। 6 দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। মাওলানা ভাসানী সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ভাসানীর ওই প্রতিবাদে কর্ণপাত না করে 12ই অক্টোবরে সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির ওপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। সেজন্যই মূলত মুজিবকে মেজর ডালিম গণতন্ত্রের হত্যাকারী বলেছেন। সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের 42 নম্বর ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজায় রাখা হলো। 35, 37, 39 নম্বর ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে 63 ধারা সংযোজিত করে জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরোচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। মেজর ডালিম মুজিবের বিরুদ্ধে তৃতীয় যে অভিযোগ এনেছেন তা হল বাকশালী এক নায়কতন্ত্র কায়েম। শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যার পর জাতির ওপর বাকশালী এক নায়কত্ব চাপিয়ে দেয়। বাকশাল মানে বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এদের নিয়েই একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7ই মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মধ্যে।
জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে 24শে ডিসেম্বর 1973 সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। 14 জানুয়ারি 1974 সংসদ অধিবেশন বসে। আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসাবে মনোনয়ন দেওয়া হয়। 24শে জানুয়ারি 1974 হ্যাঁ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। এসব তথ্য মেজর ডালিম নিজে তার বইয়ে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, 13 জানুয়ারি 1975 সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 6 জানুয়ারি 75 এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া 48 ঘণ্টার মধ্যে দেয়ালে সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপর 20শে জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংঘটিত সেই কলঙ্কিত অধিবেশন। জানা যায়, 25শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র একবেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25শে জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বলা হয়, রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোটদান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যকারকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন। সংসদের 2 ঘণ্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও 1 জন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার, মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। 24শে ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিব এক আদেশ বলে দেশে একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নম্বর আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মানে বাকশালী সদস্য বলে গণ্য হবেন। এ আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তাদের সাংসদ পদে ইস্তফা দেন।
তারা যখন বিরোধিতা করে পদত্যাগ করেন তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মোজাফফর ন্যাপ শেখ মুজিবের এক দলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মোজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতি অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকে বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নুরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। তার জানাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমাদ গুনেছিলেন। তার কারণ, এ বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের সে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমারে চাও কিনা সে কথাই শুনতে চাই। সবাই তার এ ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তিনি আবার বললেন, বলো আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হল না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতা নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। পরে বাকশালের কারণে গোটা দেশ ও এ জাতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা কারো অজানা নয়। মূলত এসব কারণেই ব্যক্তি ও পারিবারিক দিক থেকে মুজিবের সাথে ঘনিষ্ঠতার পরও তার বিপক্ষে দাঁড়ান মেজর ডালিম। তিনি জানান, সেনা পরিষদের নেতাদের সাথে অনেক আওয়ামী লীগ নেতা ও কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতার জন্য তারা যুব নেতাদেরকে দায়ী করতেন। কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটা তাদের ছিল না। এসব কারণে হয়তো সপরিবার হত্যার পরও মুজিবের জন্য কাউকে কাঁদতে শোনা যায়নি। উল্টো শহরে নাকি মিষ্টি বিতরণ হয়েছিল। তো দর্শক, সব মিলে মুজিবের প্রতি মেজর ডালিমের ক্ষোভকে কি আপনি স্বাভাবিকভাবেই দেখছেন নাকি বেইমানি হিসেবে? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।